দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান দ্বিতীয় পত্র বিষয়ে আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের কল্যাণ স্যার। আজকের ক্লাসে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। দ্বিতীয় অধ্যায়টি হলো দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস, এই অধ্যায়টি। তো এই দ্বিতীয় অধ্যায়ের আজকের দ্বিতীয় লেকচার। এর আগে এই অধ্যায়ের উপর আরেকটি লেকচার নেওয়া হয়েছিল, যেখানে আলোচনা করা হয়েছিল দৈবচলক এবং সম্ভাবনা বিন্যাসের এর বেসিক বিষয়গুলো, এবং আমরা দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম। এরপরে আমরা আজকে তার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই একটা বিষয় বলে নিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসটি যখন করবে তোমাদের পাঠ্য বই অবশ্যই সাথে নিয়ে বসবে এবং তোমাদের পাঠ্য বই দেখবে তোমাদের বইয়ে এই বিষয়গুলোতে কি আলোচনা করা আছে। একই সাথে তুমি অবশ্যই এই ক্লাসটি নোট করবে, নোট করে অবশ্যই সেটিকে আমার কাছে সাবমিট করবে, যাতে করে আমি দেখতে পারি তুমি ক্লাসটি করেছো। এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই সেটিও প্রশ্ন করে কমেন্টস বক্সে অবশ্যই দিবে, যাতে করে আমি তোমার প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারি। তো শুরুতেই আলোচনা করব বিন্যাস ফাংশন সম্পর্কে। বিন্যাস ফাংশন হলো কোনো দৈবচলকের সর্বনিম্ন মান হতে এর সীমার মধ্যে কোনো একটি নির্দিষ্ট মান পর্যন্ত সম্ভাবনার যোগফলকে ওই দৈবচলকের বিন্যাস ফাংশন বলে। বিন্যাস ফাংশনকে ক্যাপিটাল এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। আসলে আমরা এর আগে সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এই বিষয়গুলো, তারপরে ফাংশন, তারপরে দৈবচলক, এই বিষয়গুলো নিয়ে আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম। আজকে এখানে বিন্যাস ফাংশন নিয়ে আলোচনা করা হবে। একটি বিষয় বলে নিই, বিন্যাস ফাংশন বিচ্ছিন্ন দৈবচলক এবং অবিচ্ছিন্ন দৈবচলক উভয় চলকের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ আমরা এই দ্বিতীয় অধ্যায়ে যে দুই ধরনের চলক নিয়ে কাজ করি, একটা ছিল বিচ্ছিন্ন দৈবচলক, আরেকটি হলো অবিচ্ছিন্ন দৈবচলক। এই উভয় দৈবচলকের ক্ষেত্রেই বিন্যাস ফাংশন নিয়ে কাজ করা যায়। এখানে বিন্যাস ফাংশনের মূল থিমটা হলো যে বিন্যাস ফাংশনে আমরা যেই চলক নিয়েই কাজ করি, সেটা দৈব বিচ্ছিন্ন হোক অথবা অবিচ্ছিন্ন দৈবচলক হোক, ওই চলকের সর্বনিম্ন মান, অর্থাৎ ওই চলকটির সব থেকে ছোট মান থেকে শুরু করে একটা নির্দিষ্ট মান পর্যন্ত, তো সেই মানটি কত সেটা আসলে আমাদের প্রশ্নে বলা থাকবে যে কত মান পর্যন্ত আমি বিন্যাস ফাংশন করব। তো সর্বনিম্ন মান থেকে আমাদেরকে যেই মান পর্যন্ত বলে দেয়া থাকবে, ওই মান পর্যন্ত যতগুলো মান আছে, তো প্রত্যেকটা মানে আমরা জানি যে নির্দিষ্ট সম্ভাবনা আছে, কারণ এগুলো দৈবচলক। ওই যতগুলো সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোর যদি যোগফল নির্ণয় করা হয়, তখনই আমরা সেটাকে বলতে পারি বিন্যাস ফাংশন। তো এইখানটাতে যেহেতু দুইটা চলক, তো দুইটা চলকে দুইটা পদ্ধতি রয়েছে। দুই ক্ষেত্রেই কিন্তু বিন্যাস ফাংশনকে ক্যাপিটাল এফ এবং ব্র্যাকেটে এক্স দ্বারা প্রকাশ করা হয়, এফ এক্স এফ এক্স। এখানটাতে যখন বিচ্ছিন্ন দৈবচলক হবে, তখন আমরা জানি বিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে আমরা সম্ভাবনার যোগফল করার জন্য সামেশন ইউজ করব, আর যখন সেটা অবিচ্ছিন্ন দৈবচলক হবে তখন আমরা এই সম্ভাবনার যোগফলের জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করব। তো এখানে একটা বিষয় যে যখন আমরা বিচ্ছিন্ন দৈবচলক নিয়ে কাজ করব, তখন মূলত আমরা একটা সারণীর মাধ্যমে কাজ করব, একটা ছক থাকবে, ছকের ভিতরে এই যোগফলের কাজটা করে ফেলবো। আর যখন আমরা অবিচ্ছিন্ন দৈবচলক নিয়ে কাজ করব, তখন আমরা ইন্টিগ্রেশনে এই সূত্র ব্যবহার করে তারপরে কাজ করব। তো সেই বিন্যাস ফাংশনের অঙ্ক আমরা অবশ্যই করব। তার আগে আমরা সম্ভাবনা বিন্যাস সম্পর্কে একটু জেনে নেই। সম্ভাবনা বিন্যাস হলো কোনো বিচ্ছিন্ন দৈবচলকের প্রতিটি মান এবং তাদের সম্ভাবনাকে বিন্যাসের মাধ্যমে সারণীতে উপস্থাপন করা হলে তাকে সম্ভাবনা বিন্যাস বলে। অর্থাৎ এখানে একটা বিষয় যে এখানে কিন্তু এটি বিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে করা হয়, অর্থাৎ অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে সম্ভাবনা বিন্যাসটা করা সম্ভব নয়। এর একটা কারণ, আমরা জানি অবিচ্ছিন্ন দৈবচলকের অসংখ্য মান থাকে, অসীম মান থাকে, এবং এত বেশি মান থাকে সেই মানগুলোকেই আমরা নির্ণয় করতে পারি না। সুতরাং তার সম্ভাবনা নির্ণয় করা আমাদের পক্ষে অসম্ভব। এই কারণে কিন্তু অবিচ্ছিন্ন দৈবচলকের সম্ভাবনা বিন্যাস নির্ণয় করা যায় না, কিন্তু বিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে সম্ভাবনা বিন্যাস নির্ণয় করা যায়। যেভাবে যদি আমরা উদাহরণস্বরূপ বলে নিই যে একটি বিচ্ছিন্ন দৈবচলক এক্স এবং তার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে এক্স এন পর্যন্ত মান রয়েছে, এবং সেই মানগুলোকে
1 থেকে শুরু করে n পর্যন্ত যতগুলো মান রয়েছে সকল মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা তো আছেই। তো সেই মান বরাবর যদি আমরা সম্ভাবনাগুলোকে সাজাই, মানে ওই নির্দিষ্ট মানের নির্দিষ্ট সম্ভাবনাকে যদি আমরা একটা সারণীর ভিতরে সাজাই, তখনই আমরা তাকে বলবো সম্ভাবনা বিন্যাস। তো এখানে সম্ভাবনা বিন্যাস ফাংশনটা কিন্তু এভাবে দেখো যে আমরা যখন বিন্যাস ফাংশনটা নিয়ে কাজ করব তখন কিন্তু এই সম্ভাবনা বিন্যাসের মতো করেই আমরা তালিকা নির্ণয় করব শুধুমাত্র বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে। কিন্তু অবিচ্ছিন্ন দৈব চলকের যেহেতু মান নির্ণয় করা সম্ভব না সবগুলো, এই জন্য এই প্রক্রিয়াতে সেটি করা সম্ভব হবে না, সেটি আমরা ভিন্ন একটি পদ্ধতিতে দেখব। এরপরে আমরা যেটা দেখব যুক্ত সম্ভাবনা ফাংশন। যুক্ত সম্ভাবনা ফাংশন দুটি বিচ্ছিন্ন দৈব চলকের মান এবং ও এদের সংশ্লিষ্ট সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে যুক্ত সম্ভাবনা ফাংশন বলে। এর আগে আমরা দেখেছিলাম সম্ভাবনা ফাংশন, যেটি ছিল বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে, অর্থাৎ সেখানে একটি বিচ্ছিন্ন দৈব চলক ছিল, একটি বিচ্ছিন্ন দৈব চলকের যে গাণিতিক সূত্র বা যে ফাংশন সেটিকে আমরা বলেছিলাম সম্ভাবনা ফাংশন। কিন্তু এখানে যদি একের অধিক সম্ভাবনা, একের অধিক চলককে বা একের অধিক দৈব চলকের সম্ভাবনা আমরা বের করতে যাই যেই ফাংশন দ্বারা, সেটিকে আসলে কিন্তু শুধু সম্ভাবনা ফাংশন বলা যাবে না, সেটিকে বলতে হবে যুক্ত সম্ভাবনা। যুক্ত মানে যেহেতু একাধিক চলক বা দৈব চলক, একাধিক দৈব চলক যেহেতু একত্রে যুক্ত থাকবে এবং একাধিক দৈব চলকের মান ওই ফাংশন থেকে নির্ণয় করা যাবে, এই জন্য এটাকে বলা হয়েছে যুক্ত সম্ভাবনা ফাংশন। তো এখানে যুক্ত সম্ভাবনা ফাংশনে চলক মানে দৈব চলক একাধিক থাকবে, একাধিক মানে দুইটি থাকতে পারে, তিনটি থাকতে পারে, চারটি থাকতে পারে বা আরও বেশি থাকতে পারে, কিন্তু আমরা দুইটি চলক নিয়ে কাজ করব, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী বা তোমাদের পাঠ্য বই অনুযায়ী দুইটি চলক নিয়েই কাজ রয়েছে, যে কারণ আমাদের এখানটাতে দুইটি বেশি চলক নেই বা দুইটি বেশি চলক নিয়ে আমাদের কাজ করতে হবে না। সুতরাং এখানে বলা হয়েছে যে দুটি বিচ্ছিন্ন দৈব চলক, যেহেতু আমরা দুইটি চলক নিয়ে কাজ করব এই জন্য সংজ্ঞাটি এভাবেই নেওয়া হয়েছে যে দুটি বিচ্ছিন্ন দৈব চলকের মান এবং এদের সংশ্লিষ্ট সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা বলবো যুক্ত সম্ভাবনা ফাংশন। এখানে যেহেতু দুইটি চলক, তো একটি চলককে যদি আমরা x দ্বারা ডিফাইন করি তাহলে আরেকটি চলককে আমরা y দ্বারা ডিফাইন করলাম, অর্থাৎ একটি চলক x আর একটি চলক y, এটা আমরা মনে করে নিলাম। এবং x চলকের কয়টি মান থাকবে এবং y চলকের কয়টি মান থাকবে, এই মানগুলো কিন্তু সমান নাও হতে পারে, অর্থাৎ x চলকের 5টি মান, y চলকেরও 5টি মানই থাকবে এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। অর্থাৎ এখানে এটা বাধ্যতামূলক নয় যে x এবং y এর মান সমান হতে হবে, অর্থাৎ সমান হলেও সমস্যা নেই, আবার সমান না হলেও সমস্যা নেই। তো আমরা এখানটাতে ধরে নিলাম x চলকের যদি xi সংখ্যক মান থাকে এবং y চলকের যদি yj সংখ্যক মান থাকে, এখানে কিন্তু সাফিক্স হিসেবে আমরা একটাতে i একটাতে j ব্যবহার করলাম, কারণ i এবং j উভয় ক্ষেত্রে মান সবসময় সমান নাও হতে পারে, ভিন্ন হতে পারে, এই কারণে কিন্তু দুটি ভিন্ন সাফিক্স ইউজ করা, অর্থাৎ x এর মানকে প্রকাশ করবে xi দ্বারা এবং y এর মানকে প্রকাশ করবে yj দ্বারা। এটা যদি হয় তাহলে সম্ভাবনা ফাংশন অর্থাৎ যুক্ত সম্ভাবনা ফাংশন হবে প্রবাবিলিটি অফ xi yj, অর্থাৎ x এবং y দুইটাই থাকবে হবে যদি উহা নিচের শর্ত দুটি মেনে চলে। আমরা এই যে প্রবাবিলিটি অফ xi yj এটাকে সম্ভাবনা যুক্ত সম্ভাবনা ফাংশন বলবো যদি তারা এই দুইটি শর্ত মেনে চলে। প্রথম শর্তটি হলো প্রবাবিলিটি অফ xi yj এটার মান যদি 0 বা তার থেকে বড় হয়। এটা কিন্তু আমরা দেখছিলাম সম্ভাবনা ফাংশন যোগ তারপরে সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এক্ষেত্রেও কিন্তু দুইটি করে শর্ত ছিল, এখানেও কিন্তু তাই, যেখানে দুইটি শর্ত রয়েছে দুইটি শর্তই যদি মানে তাহলে যুক্ত সম্ভাবনা ফাংশন হবে, আর যদি যে কোনো একটি মানে তাহলে কিন্তু হবে না, আবার একটিও যদি না মানে তাহলে হবে না। অর্থাৎ যুক্ত সম্ভাবনা ফাংশন হতে হলে শর্ত দুটিকেই মানতে হবে, অর্থাৎ এদের সম্ভাবনা 0 বা তার থেকে বড় হতে হবে এবং সকল সম্ভাবনার সমষ্টি 1 হতে হবে। এখানে একটা বিষয়, যেখানে ডাবল সামেশন ইউজ করা হয়েছে, মূল কারণটা হলো এখানে চলক যেহেতু দুইটা, সুতরাং দুইটি চলকের জন্য এখানে দুইটা সামেশন ইউজ করা, অর্থাৎ যেহেতু দুই চলকের মান সমান না হতে পারে এই কারণটাতে কিন্তু আমরা দুই চলককে দুইটি সামেশন দ্বারা সকল মানের যোগফলটা নির্ণয় করব এবং সর্বোপরি দেখব টোটাল যোগফলটা 1 হয় কিনা। যদি 1 হয় তখন আমরা তাহলে এটাকে যুক্ত সম্ভাবনা ফাংশন বলবো, আর যদি না হয় তাহলে আমরা যুক্ত সম্ভাবনা ফাংশন বলবো না। এবারে আমরা একটি গাণিতিক সমস্যা অর্থাৎ একটি ম্যাথ দেখব।
গাণিতিক সমস্যাটি এমন, যদি বিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা ফাংশন probability of x সমান x plus k divided by 28, যেখানে x এর মান বলা আছে -3, -2, -1, 0, 1, 2, 3, অর্থাৎ এই 7টি মান দেয়া আছে -3 থেকে -3 থেকে +3 পর্যন্ত সবগুলো পূর্ণ সংখ্যা, এই 7টা মান, এবং এখানে একটা ফাংশন বলা আছে যেখানে x plus k divided by 28, x টা হলো দৈব চলক, k হলো একটা ধ্রুবক সংখ্যা এবং 28 একটি ধ্রুবক সংখ্যা হয়, তবে ক নম্বরে k এর মান নির্ণয় করো। খ নাম্বারটা বলছিল প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান x লেস ইকুয়াল টু এর মান নির্ণয় করো। গ নাম্বারটা বলছিল বিন্যাস ফাংশন নির্ণয় করো, প্রবাবিলিটি অফ 2 লেস মাইনাস প্রবাবিলিটি অফ 0 এবং প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান x লেস ইকুয়াল টু এর মধ্যে তুলনা করো। আসলে কালারটি একটু অস্পষ্ট যদিও, যাকে আমি বলছি তোমরা অবশ্যই সেখান থেকে শুনতে পাবে এবং বুঝতে পারবে নিশ্চয়ই। আমি আবার একটু বলছি, প্রথমটা ক নাম্বারটা কে এর মান নির্ণয় করতে বলছি, খ নাম্বারে প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান x লেস ইকুয়াল টু এর মান নির্ণয় করতে বলছে। গ নাম্বারে বিন্যাস ফাংশন আগে নির্ণয় করতে হবে, সেখান থেকে আমরা এফ অফ 2 মাইনাস, এখানে কিন্তু মাইনাস হবে, এফ অফ 0 এর মানটা নির্ণয় করব। তারপর এই যে অংশটুকু এটি কিন্তু ক্ষয়ে বলা আছে, ক্ষয়ের এই অংশটুকুরই মান, এই দুইটা মানের ভিতরে আমরা কম্পেয়ার করব বা তুলনা করব, আসলে এই মান দুইটি কি সমান হয় নাকি কোনটা বড় বা কোনটা ছোট, এই যে বা এদের মধ্যে কোন সমান রিলেশন নাকি এইটা গ্রেটার দেন এটা লেস দেন, এই টাইপসে যাও, অর্থাৎ এই মানগুলো নিয়ে আমরা কম্পেয়ার করব, দেখবো আসলে কি হয় ফলাফলটাতে। তো সমাধানটা আমরা দেখি এবার। তো ক নাম্বারটাতে যেটা বলা ছিল আমরা শুরুতেই লিখে নিলাম, দেওয়া আছে probability of x equal to x plus k divided by 28, যেখানে x এর মান যেই 7টি দেওয়া ছিল সেই 7টি আমরা লিখে নিলাম। অর্থাৎ এই যে ফাংশনটি সম্ভাবনা ফাংশনটি এটি কিন্তু দেয়া আছে আমাদের প্রশ্নে, এর আলোকে আমাদের ক নাম্বারে নির্ণয় করতে বলছিল k এর মান। তো আমরা কে এর মানটা নির্ণয় করব এখান থেকে এই ফাংশনটাকে ব্যবহার করে। প্রশ্ন হলো আমরা কে এর মান কি করে নির্ণয় করব, এই পদ্ধতিটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এর আগের লেকচারটিতে, সেখানটাতে আমরা দেখেছিলাম শুধু কে বলতে এখানে কিন্তু ধ্রুবক সংখ্যা, এখানে এই ধ্রুবক শুধু কে নয়, কে ব্যতীত যদি এ বা সি বা অন্য কিছু দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে আমরা কিন্তু একই প্রসেসে সেই ধ্রুবকটির মান নির্ণয় করতে পারবো। তো ওইখানে অঙ্কটি আবারও দেখানো হয়েছে, তোমরা একটু খেয়াল করে দেখো, একই প্রসেসে যেটা আমরা আগে করছিলাম একইভাবে। তো শুরুতে আমরা লিখে নিলাম, আমরা জানি সামেশন পি অফ এক্স সমান 1, অর্থাৎ এটি ছিল সম্ভাবনা ফাংশন গঠিত হওয়ার দ্বিতীয় যে শর্ত ছিল, সেই শর্তটি আমরা আগের অঙ্কটিও এই শর্ত ব্যবহার করে করেছিলাম, অর্থাৎ যদি বিচ্ছিন্ন দৈব চলক হয় তখন আমরা এই শর্ত বা সূত্র দিয়েই মূলত কে এর মান বা ধ্রুবকের মান বের করে থাকি। তো এখন দেখি এখানটাতে সামেশনের রেঞ্জটা কত হবে, এখানে -3 থেকে শুরু করে +3 পর্যন্ত, এখানে আমরা রেঞ্জটা লিখে নিলাম x সমান -3 থেকে +3 পর্যন্ত, এবং এই পি অফ এক্স এর মান কত, এখানে দেওয়া ছিল x plus k divided by 28 px সমান, তো আমরা এখানে px এর পরিবর্তে x plus k divided by 28 এটিকে বসিয়ে দিলাম, ডান পাশে সমান চিহ্ন দিয়ে 1 থাকলো। এবারে আমরা সামেশনে যে রেঞ্জটা দেখতে পাই সেখানে -3 থেকে +3 পর্যন্ত যেই 7টি মান আছে সেই 7টি মানকে পর্যায়ক্রমে x এর পরিবর্তে বসিয়ে দেব, অর্থাৎ প্রথমে সব থেকে ছোট মান অর্থাৎ -3 সেটিকে বসাবো x এর পরিবর্তে, -3 বসালে কি হয়, -3 plus k divided by 28, তো সেটাই কিন্তু লিখলাম। এরপরে -3 এর পর কত আসবে, -2, তো পরে এবারে -2 বসানো, দেন -1, তারপরে x এর পরিবর্তে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে আমরা একদম 7টা মানকে বসিয়ে ফেললাম, দেন সমান চিহ্ন দিয়ে 1 আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে। এবারে এই যে বাম পাশে যে টোটাল 7টা পদ রয়েছে এই 7টা পদের আমরা লসাগু করে ফেলাম, দেখো সবগুলো ভগ্নাংশেরই হর ছিল 28, সো এখানে লসাগু 28, তারপরে এখানে যেহেতু লসাগু সমান এবং হরগুলো সমান সুতরাং এখানে আমরা জাস্ট লসাগু করতে গিয়ে শুধুমাত্র তাদের লবগুলোর যোগফলটা করলে হবে। তো এখানে আমরা যোগফলটাকে পরে ক্যালকুলেশন করলে পেয়ে যাই, উপরে 7k, নিচে ছিল 28 এবং ডান পাশে ছিল 1। তো পরের লাইনে আবার যদি কেটাকে শুধু বাম পাশে রাখি, সংখ্যাগুলোকে ডান পাশে নেই, তাহলে আমরা এটাকে তো উল্টে যায়, ভাগে থাকলে গুণ, গুণে থাকলে ভাগ, এটা আমরা সবাই জানি। তো সেভাবে ডান পাশে নেওয়া হলো, ডান পাশে নেওয়ার পর ক্যালকুলেশন করে ফাইনালি কে এর মান পাওয়া গেল 4, যেটা আমাদের প্রথম প্রশ্নে বলা ছিল, অর্থাৎ ক
ক নাম্বার প্রশ্ন যেটা বলা ছিল যে কে এর মান নির্ণয় করো, তো আমরা এখানে কে এর মানটা নির্ণয় করে ফেলছি। এবারে আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারে কিন্তু আমাদেরকে বলছিল এই যে সম্ভাবনা ফাংশনটি দেওয়া আছে প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু, এই ফাংশনটির মান নির্ণয় করতে বলছিল। তো আমরা এখানটাতে যদি আমরা কে এর মানটা কতে পেয়ে গেছি, তো কে এর মানটা ওই প্রদত্ত ফাংশনে বসিয়ে তারপর যেটা হয় সেটা আমরা লিখলাম কতে প্রাপ্ত প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4, যেখানে আমাদের মূল প্রশ্নে ছিল এক্স প্লাস কে, তো এখানে কে এর মান যেহেতু 4 আমরা এখানে 4 বসিয়ে দিলাম। দেন বাকিটুকু আগের মতোই সেম। তো এবারে আমরা প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটির মান আমাদেরকে বের করতে বলো সেই রাশিটি লিখে নিলাম। এবারে আমরা যদি একটু খেয়াল করি এই রাশিটিতে আসলে এক্স এর মান কত পর্যন্ত আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখানে আমরা কি দেখতে পাই, 0 লেস দ্যান এক্স অর্থাৎ এক্স এর মান 0 থেকে বড় হবে, লেস ইকুয়াল টু অর্থাৎ 2 বা তার থেকে ছোট হবে, অর্থাৎ এক্স এর মান 0 থেকে বড়, 2 বা তার থেকে ছোট এমন পূর্ণ সংখ্যা যতগুলো আছে, বা সেখানে আমরা এই মান যেই সাতটা দেওয়া যায় এখান থেকেও দেখে মিলিয়ে নিতে পারি। অর্থাৎ 0 থেকে বড়, তো 0 থেকে বড় মানে কি বোঝাবে, এখান থেকে কি কি আছে 1 2 3 এই তিনটা আছে 0 থেকে বড়। এরপরে আরেকটা শর্ত ছিল 2 বা তার থেকে ছোট, তাহলে এখানে 2 হতে পারবে, তার থেকে ছোট হতে পারবে, বাট 3 হতে পারবে না। তাহলে আমরা যদি এই দুই দিকে দুই শর্ত দেখি, 0 থেকে বড় এবং 2 বা তার থেকে ছোট, তাহলে আমরা দেখতে পাই 1 এবং 2 এই দুইটি মানই হয় চলক দৈব চলক এক্স এর মান এই শর্ত সাপেক্ষে। তো আমরা সেটা বসিয়ে দিলাম পরের লাইনে, এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এই শর্ত অনুযায়ী এক্স এর মান 1 হতে পারে প্লাস এক্স এর মান 2 হতে পারে। এখানে প্লাস হওয়ার একটা মূল কারণ এখানে কিন্তু 1 হবে 2 হবে, অর্থাৎ এই শর্তের আলোকে যতগুলো মান হতে হবে তার টোটালটাকে কিন্তু আমাদেরকে বের করতে বলছে। টোটাল যদি নিতে হয় বা মোট সম্ভাবনা নিতে হয় তাহলে আমাদের কিন্তু অবশ্যই যোগফলই করতে হবে। এরপরে পি অফ এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমরা এই যে মূল যে আমরা যেখানে যে ফাংশনটা পেয়েছিলাম সম্ভাবনা ফাংশন, সেখানে এক্স এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে কি পাই 1 প্লাস 4 ডিভাইডেড বাই 28, তো সেটা বসিয়ে দিলাম। তারপরে এখানে এক্স এর পরিবর্তে 2, আবার যদি ওখানে এক্স এর পরিবর্তে 2 বসে তাহলে আমরা কি পাই 2 প্লাস 4 ডিভাইডেড বাই 28। পরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, এখানে 4 প্লাস 1 5, 5 বাই 28, এখানে 4 প্লাস 2 6, 6 বাই 28 লসাগু করলাম পরের লাইনে। তারপরের লাইনে আমরা ফাইনালি ক্যালকুলেশন করে পেলাম 11 বাই 28। এই যে 11 বাই 28 এটা হলো গিয়ে তোমার খতে যে প্রশ্নটি ছিল, অর্থাৎ যে সম্ভাবনা ফাংশনটি দেওয়া ছিল সেই সম্ভাবনা ফাংশনটির মান। এবারে আমরা দেখব গ নাম্বার প্রশ্নটি, অর্থাৎ যেখানে বলা ছিল লাস্ট ফাইনালি এমনটা যে প্রথমত বলা ছিল যে সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো এবং সম্ভাবনা ফাংশন নির্ণয় করো, দেন এফ অফ 2 মাইনাস এফ অফ 0 এত এবং প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু এর মান এর মধ্যে তুলনা করো। অর্থাৎ আমরা বিন্যাস ফাংশনটা নির্ণয় করব, বিন্যাস ফাংশনটা নির্ণয় করে দেখব আসলে এই দুইটি রাশির মান আসলে কেমন, সমান নাকি সমান নয় সেই বিষয়গুলোতে। আমরা যদি এই পরবর্তী যে রাশিটি ছিল এটি আমরা এর মান খতে অলরেডি বের করে ফেলছি, আগের স্লাইডে তোমরা দেখেছিলা। এবারে আমরা আসলে মূলত এই অংশটুকু বাকি আছে, এই মানটুকু আমরা এখানে বের করে দেখাবো। তো এখানে লিখে নিলাম ক হতে প্রাপ্ত আমাদের যে মূলত ফাংশন যেটি দেওয়া ছিল সেই ফাংশনটি লিখে নিলাম। তারপরে লিখলাম আমরা জানি দৈব চলক এক্স এর বিন্যাস ফাংশন, সরি এখানে আমরা জানি কথাটি হবে না, জাস্ট হবে দৈব চলক এক্স এর বিন্যাস ফাংশন নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। আমরা জানি কথাটুকু বাদ দিয়ে বাকিটুকু লিখব যে দৈব চলক এক্স এর বিন্যাস ফাংশন নির্ণয়ের প্রয়োজনীয় সারণীটি আমরা লিখলাম। তো এখানে আমাদের মূল যে সম্ভাবনা ফাংশনটি দেওয়া ছিল সেখানে এক্স এর মান দেওয়া ছিল 7টি মান। আমরা এখানে সারণীতে প্রথম যে রোটি ছিল সেখানে আমরা সেই এক্স লিখলাম এবং এক্স এর 7টি মান 7টা কলামে লিখে গেলাম। দেন লিখলাম তার পরের সারিতে পি অফ এক্স অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স অর্থাৎ এক্স এর মানের সম্ভাবনা। এবারে আমরা এই সম্ভাবনাটা কিন্তু আমরা এইখান থেকে দেখে বের করতে পারি। যখন আমি এক্স এর মান -3 বসাবো, তাহলে এখানে যদি এক্স এর মান -3 বসাই তাহলে কি হয় -3 + 4, অর্থাৎ 4 থেকে যদি 3 বাদ দেয় তাহলে থাকে 1 বাই
28, তো বসিয়ে গেলাম 1/28। দেন আমি যদি x এর পরিবর্তে বসাই -2, তাহলে এখানে আসবে 4 - 2 মানে 2/28। এরূপ পর্যায়ক্রমে 3/28, 4/28, 5/28, 6/28 এবং 7/28। এরপরে তারপরের সারিতে আমরা লিখলাম ক্যাপিটাল F ব্র্যাকেটে x fx। এই fx-টা দ্বারা মূলত বোঝায় বিন্যাস ফাংশন। এবার বিন্যাস ফাংশনটা একটু শেখার বিষয়। আমরা যদিও সংজ্ঞায় বলেছিলাম যে আমরা যেই মানের বিন্যাস ফাংশন বের করব সেই মান থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন মান পর্যন্ত যতগুলো সম্ভাবনা আছে তার সমষ্টি মূলত। তো এখানে এই যে প্রথম যে সম্ভাবনাটা সেটি কিন্তু সর্বনিম্ন মানের সম্ভাবনা। সর্বনিম্ন মান ছিল -3, এর থেকে ছোট মান কিন্তু এই ফাংশনের জন্য নেই। সো এখানে এই সর্বনিম্ন মানের সম্ভাবনা 1/28। তো এখানে যেহেতু এর থেকে ছোট তো আর নেই, সুতরাং এই মানটা এখানে বসলো 1/28। এবার যখন আমরা x এর মান -2 এর জন্য বিন্যাস ফাংশন নির্ণয় করব, তখন আবার দেখব এই মানের সম্ভাবনা 2/28, কিন্তু এর থেকে তো ছোট মান এর পাশে ছিল, তো তার সম্ভাবনা আমাদেরকে এখানে যোগ করতে হবে। কারণ আমরা সংজ্ঞায় কিন্তু বলেছিলাম যে সর্বনিম্ন মান থেকে ওই নির্দিষ্ট মান পর্যন্ত সম্ভাবনার সমষ্টি। তো এখানে এই নির্দিষ্ট মান বলতে এখানে এই সম্ভাবনাটাকে বোঝানো হয়েছে এবং সেখান থেকে সর্বনিম্ন মান পর্যন্ত যা আছে। তো এখানে 1/28 আর এখানে আছে 2/28। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 3/28। এরপরে যখন আবার -1 এর জন্য বের করব, এখানে মান হলো 3/28, এর সাথে আগের দুইটিকে যোগ করতে হবে, অর্থাৎ মোট তিনটি, অর্থাৎ 1/28, 2/28, 3/28। এই তিনটিকে যোগ করলে আমরা যোগফল পাই 6/28। পর্যায়ক্রমে x এর মান 0 জন আমরা পাই 10/28, তারপর একটা 15/28, তারপর একটা 21/28, তারপর একটা 28/28। এটা পর্যায়ক্রমে সেম ভাবেই কিন্তু আমরা যোগ করি। এখানে কঠিন কোনো বিষয় না, তোমরা জাস্ট এই সম্ভাবনার মানগুলোকে পর্যায়ক্রমে যোগ করে যাবে, তাহলে এটি ইজিলি বের হবে। এবারে আমরা এই যে এইটাই মূলত বিন্যাস ফাংশন বিচ্ছিন্ন দ্বৈব চলকের ক্ষেত্রে। এই যে বিন্যাস ফাংশনটা আমরা নির্ণয় করলাম, এই বিন্যাস ফাংশন থেকে আমরা এখন নির্ণয় করব f(2 - f(0), যেটা আমাদের প্রশ্নে বলা ছিল। তো এখানে f(2) বলতে বোঝানো হবে যে দৈব চলক x এর মান 2 হবে তার বিন্যাস ফাংশন। এখানে x এর মান 2 কোথায় রয়েছে আমরা একটু যদি দেখে নিই। x এর মান 2 রয়েছে ঠিক এই বরাবর, x এর মান 2। তো এখানে x এর মান 2, সেই বরাবর তোমার বিন্যাস ফাংশনের মান কত? 21/28। তো এখানে এই যে মানটা এটাই মূলত হবে f(x), তো আর এখানে কিন্তু x এর মান হলো 2, তাহলে কি বোঝাবে f(2). তো f(2) এর মান আসবে তোমার 21/28। তো আমরা এখানে লিখে নিলাম 21/28। যেহেতু এখানে ছিল মাইনাস, তো বসিয়ে দিলাম মাইনাস, পরেরটা কি আসবে f(0). তো এবার আমরা দেখব x এর মান 0, তার বিন্যাস ফাংশনের মান কত। মূলত f(0) এখানে আমরা দেখে নিই 0, 0 বরাবর fx এর মান 10/28। তো এবার আমরা বসিয়ে দিলাম 10/28। এখন যদি আমরা এই দুইটাকে লসাগু করি তাহলে আমরা পাই ফাইনালি 21 - 10/28। সেখান থেকে ফাইনালি ক্যালকুলেশন করলে আসি 11/28। তো এখানে আমরা কি দেখতে পাই যে এখানে f(2 - f(0) এর মান আসতেছে 11/28। আর আমরা খ থেকে পেয়েছিলাম probability of 0 less than x less equal to সমান ছিল 11/28। তার মানে কি এই দুইটি মান কিন্তু সমান হয়েছে। তো আমাদের এখানে কিন্তু এই দুইটি রাশির মানেরই কিন্তু তুলনা করতে বলছিল এই দুইটি মান তুলনা করে। আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে এই দুইটি রাশির মানই সমান, সুতরাং আমরা মন্তব্য লিখে দিলাম, সুতরাং এত এবং এত এর মান সমান। এবারে আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব, যেটি হলো অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে। এর আগেটা আমরা দেখেছিলাম বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে, এবার দেখব অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে। শুরুতেই দেখে নেই সম্ভাবনা ঘনত্ব ফাংশনটি কেমন ছিল। অবিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন নিম্নরূপ: f(x) সমান k × 3x - x², যেখানে x এর মানের রেঞ্জ ছিল 0 থেকে 0 বা তার থেকে বড় এবং 3 বা তার থেকে ছোট। এখানে কিন্তু x এর মান কয়টি? এখানে কিন্তু অসংখ্য মান, অসীম সংখ্যক মান, কারণ 0 বা তার থেকে বড় এবং 3 বা তার থেকে ছোট এর মধ্যে এত বেশি সংখ্যা রয়েছে যা আমরা সারা জীবন ক্যালকুলেশন করেও আসলে বের করতে পারবো না। এত বেশি মান রয়েছে 0 এবং 3 এর মধ্যে। তো এইখানে কিন্তু অসীম সংখ্যক মান, অর্থাৎ এই মানগুলোকে যেহেতু আমি পৃথকভাবে বা আলাদাভাবে বেরই করতে পারতেছি না বা দেখাতে পারতেছি না, সুতরাং এটাকে কিন্তু আমরা এজন্য বিচ্ছিন্ন দৈব চলক বলবো না, বলবো অবিচ্ছিন্ন
দৈব চলক। তো এই ফাংশনের আলোকে আমরা ঠিক আগের মতো ওই তিনটি প্রশ্ন মানই বের করবো, অর্থাৎ আমরা একই প্রশ্ন কিন্তু দুই ধরনের দুইটা ফাংশন নিয়ে আমরা দেখি আসলে ক্যালকুলেশন করতে পারি কিনা। আমি মনে করি তোমরা যদি এই দুটি ম্যাথ প্লাস আগের যে লেকচার ছিল তার দুটি ম্যাথ যদি তোমরা মোটামুটি কমপ্লিট করো, তাহলে আমি মনে করি এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথ তোমরা পারবে, কারণ এই ধরনের ম্যাথগুলোই সাধারণত রয়েছে। এর বাইরে দুই একটা নিয়ম আছে, আমি সেটিও তোমাদের পরবর্তীতে দেখাবো। কিন্তু আমি আশা করি তোমরা যখন ক্লাসগুলো করবে মনোযোগ দিয়ে করো, এবং একই সাথে তোমাদের পাঠ্য বইয়ে অনেক উদাহরণ ম্যাথ দেওয়া আছে, তোমরা উদাহরণে এই ম্যাথগুলো যদি করো তাহলে আমি মনে করি এই ম্যাথগুলো বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে হবে না। এখানে প্রথমত প্রশ্নগুলো দেখে নিই। ক নম্বরে কে এর মান নির্ণয় করো। খ নম্বরে ঠিক সেই রাশিটাই, প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল 2 এর মান নির্ণয়। তারপর একটা বিন্যাস ফাংশন নির্ণয় করে আবার f অফ 2 মাইনাস f অফ 0 এবং p অফ 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল 2 এর মানের মধ্যে তুলনা। অর্থাৎ এই প্রশ্ন তিনটি কিন্তু আগের গাণিতিক সমস্যার প্রশ্ন তিনটি সমান ছিল, একই প্রশ্ন মূলত, আর শুধুমাত্র ভিন্ন হলো সম্ভাবনা ফাংশনটি। আমরা ওইটি ছিল তোমার বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে, এটা হলো অবিচ্ছিন্ন দৈব চলকের ফাংশন। আমরা এই ফাংশন থেকে মূলত এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজবো এখন, বা কীভাবে নির্ণয় করবো সেই বিষয়টি দেখবো। শুরুতেই দেখি যদি ক নাম্বারটা। ক নাম্বার আমরা শুরুতে লিখে নিলাম, দেওয়া আছে, অর্থাৎ আমাদের যেই সম্ভাবনা ঘনত্ব ফাংশনটিতে আসলে সেই সম্ভাবনা ঘনত্ব ফাংশনটি দৈব চলক এক্স এর মানের রেঞ্জ সহকারে লিখে নিলাম। এরপরে আমরা জানি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স সমান 1। এই ইন্টিগ্রেশনের বেসিকটা তোমরা আগের লেকচারে দেখেছো। এখানে ইন্টিগ্রেশনের এ থেকে বি দ্বারা বোঝাবে এ হলো সর্বনিম্ন মান, বি হলো সর্বোচ্চ মান, অর্থাৎ এই যে এক্স অবিচ্ছিন্ন দৈব চলক দেওয়া আছে তার সবথেকে ছোট মানটা নিচে বসবে, সবথেকে বড় মানটা উপরে বসবে। তারপর এখানে এফ এক্স ডিএক্সটা থাকবে। এটা তো আসলে মূলত ইন্টিগ্রেশন এবং এই ডিএক্স এই দুটো মিলিয়ে কিন্তু ইন্টিগ্রেশন সিম্বলটা সমান দিয়ে 1। এটি একটি শর্ত, যখন অবিচ্ছিন্ন দৈব চলকের ফাংশন দেওয়া থাকে তখন আমরা আসলে এই শর্ত ব্যবহার করেই ধ্রুবক সংখ্যার মান নির্ণয় করব। তো পরের লাইনটা লিখলাম, বা এখানে 0 এর পরিবর্তে আসলো 0, কারণ এখানে দৈব চলক এক্স এর সব থেকে ছোট মান ছিল 0, সব থেকে এর পরিবর্তে বসিয়ে দিলাম সব থেকে ছোট মান 0, এবং বি হলো সর্বোচ্চ মান, এখানে সর্বোচ্চ মান রয়েছে 3, এখানে সর্বোচ্চ মান 3 বসিয়ে দিলাম, অর্থাৎ এ এবং বি এর মানটিকে বসিয়ে দিলাম। এবারে এফ অফ এক্স বলতে এখানে কিন্তু কোনটা, এফ অফ এক্স সমান ছিল কে ইন্টু 3x মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমি এফ অফ এক্স এর পরিবর্তে এই অংশটুকুকে এখানে বসিয়ে দিলাম, তো লিখলাম কে ইন্টু 3x মাইনাস এক্স স্কোয়ার, তারপর ডিএক্স সমান 1। তারপরে লাইনে আমি কি করলাম, কেটা ধ্রুবক সংখ্যা, কেটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিলাম, বাকিটুকু যেভাবে ছিল সেভাবেই রয়ে গেল। তারপরে লাইনে যে কাজটা করলাম, কেটা বাইরেই থাকলো। এখানে এই যে ইন্টিগ্রেশনের ভিতরে তোমার দুইটি পদ রয়েছে 3x মাইনাস এক্স স্কোয়ার, যেটা আমি আগের লেকচারও বলেছিলাম যে দুইটি পদ বা ভিতরে যতগুলো পদ থাকুক সবগুলোকে একবার ইন্টিগ্রেশন করা যায়, আবার ইন্টিগ্রেশনগুলো ভিন্ন ভিন্ন পদে আলাদা আলাদা করেও করা যায়। আমি যদি আলাদা করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আলাদা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, 3x এর জন্য আমি ইন্টিগ্রেশন করব, আর এক্স স্কোয়ারের জন্য আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। মাঝখানে যেহেতু মাইনাস ছিল তো মাঝখানে মাইনাসটা বসিয়ে দেবো। তো ইন্টিগ্রেশন যদি বসাতে যাই তো সেক্ষেত্রে এই ইন্টিগ্রেশন 3x এবং ডিএক্স, আমার ইন্টিগ্রেশন মানে কিন্তু ডিএক্স এবং এই যে সিম্বলটা দুইটা মিলেই কিন্তু মূলত দুইটা মিলেই। তো এখানে আমি যেই মানের ইন্টিগ্রেশন করি এই দুইটা মান, এই দুইটা সিম্বল দুই পাশে কিন্তু থাকবে। তো এখানটা আমি ইন্টিগ্রেশন 3x dx এটাকে এখানে লিখে গেলাম। যদি এখানে একবার আরেকটু কাজ করে নেওয়া যে থ্রিটা যেহেতু দুর্ভোগ ছিল, তো আমি এই দুর্ভোগ সংখ্যাটা এই ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিলাম, আগে যেভাবে আমরা কেটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়েছিলাম। যাই হোক, থ্রিটা বাইরে থাকলো, তারপরে এটা থাকলো কি শুধু এক্স ডিএক্স। এবারে এখানে যেহেতু মাইনাস বসিয়ে গেলাম, এখানে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের ডিএক্স আমরা ইন্টিগ্রেশন দিয়ে লিখলাম সমান 1। এবারে আমরা তো জানি ইন্টিগ্রেশনের সূত্র, আমি আগের লেকচারে দেখেছিলাম, তোমরা অবশ্যই সেখান থেকে দেখেছো এবং পাঠ্য বইয়েও দেয়া আছে। তো আমরা সেই ইন্টিগ্রেশন বা সমাকলনের যে সূত্র, মূলত আমরা জানি যে সমাকলনের দুই ধরনের সূত্র আছে আমাদের পাঠ্য বইয়ে দেওয়া, একটা হলো অনির্দিষ্ট সমাকলন, একটা ছিল নির্দিষ্ট সমাকলন। তো আমাদের এখানে নির্দিষ্ট সমাকলন দেয়া আছে। নির্দিষ্ট সমাকলন বলতে বোঝায় যেখানে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান যেখানে নির্দিষ্ট করে দেয়া আছে সেটাকে আমরা আসলে নির্দিষ্ট সমাকলন বলে। তো এখানে আমাদের মান তো এখানে দেয়াই আছে দৈব চলকের ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান, সুতরাং আমরা নির্দিষ্ট সমাকলনের যে সূত্র সেটা ইউজ করেই কিন্তু কাজ করব।
তো সূত্র অনুসারে মানগুলোকে সাজালাম। থ্রিটা যেমন বাইরেই ছিল, জাস্ট এখানে এক্স এর পাওয়ার তো আসলে কিছু এখানে আমরা নেই, দেখি কিছু নেই মানে আমরা জানি 1 রয়েছে। তো এখানে আমরা n এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম, তারপর সূত্র অনুসারে +1 ডিভাইডেড বাই 1 + 1, মানে এখানে আমাদের সূত্র ছিল x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1। তো এই যে দুইটা n ছিল, n এর পরিবর্তে আমরা 1 বসিয়ে দিয়েছি, কারণ এখানে x এর পাওয়ার হলো কিছু নেই মানে 1। তারপর এখানটাতে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে সর্বনিম্ন মান নিচে বসছে, সর্বোচ্চ মান 3, এটাকে আমরা উপরে বসিয়ে দিলাম, মাঝখানে মাইনাস মাঝখানেই থাকলো। পরে আবার এখানে x এর পাওয়ার 2, তার মানে n এর মান এখানে 2 আসবে। তো দেখো এখানে একই রকম সূত্র, জাস্ট এখানে যেমন n এর পরিবর্তে দুই জায়গাতে 1 বসছিল, এখানে n এর পরিবর্তে 2 বসছে, বাকি সবটুকু সেম। এবারে আমরা তারপর লাইনে যদি ক্যালকুলেশন করি, এখানে দেখতে পাই k এর জায়গায় k, 3 এর জায়গায় 3 থাকলো। তারপর এখানে আমরা জাস্ট 1 + 1 যোগ করলে 2, নিচে 1 + 1 2, বাকিটুকু যেভাবে ছিল ঠিক সেভাবেই রয়েছে। ঠিক পরের অংশটা 2 + 1 3, নিচে 2 + 1 3 আমরা লিখলাম। এবারে তারপরের লাইনটাতে যদি আমরা চলে যাই, এখন আমাদের ইন্টিগ্রেশন কিন্তু কমপ্লিট। এখন আমাদের যে কাজটা বাকি সেটা হলো ইন্টিগ্রেশনের সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা এই মানগুলোকে এই চলকের পরিবর্তে বসানো, অর্থাৎ এখানে x এর পরিবর্তে একবার 3 বসবে, একবার 0 বসবে। তো নিয়মটা হলো প্রথমে সর্বোচ্চ সীমাটা অর্থাৎ 3 বসবে, দেন সূত্র অনুসারে মাঝখানে মাইনাস আসবে, তারপরে আবার সর্বনিম্ন মান বসবে। আমরা কি করলাম, x এর পরিবর্তে সর্বোচ্চ মান প্রথমে বসালাম, অর্থাৎ 3, এখানে ছিল যেমন x², তো লিখলাম 3² বাই এখানে বাই 2, তো বাই 2 কিন্তু এখানে বসিয়ে দিলাম মাইনাস দিয়ে। আবার এখানে ছিল x² বাই 2, তারপর 0 বসালে 0² বাই 2। পরের অংশটাও সেম, এখানে x³ বাই 3, তো এখানে আমি 3 বসালাম প্রথমে x এর পরিবর্তে, দেন মাইনাস দিয়ে x এর পরিবর্তে 0 বসালাম। তারপরে লাইনে আমরা দেখি এখানে ক্যালকুলেশন করে 3² 9 বাই 2, আর এখানে তো 0 মানে 0 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0, তো আমি একবারে 0 লিখে দিলাম। ঠিক পরের অংশটাও সেম ভাবে 3³ মানে 27, নিচে 3 থাকলো, আর এখানে 0 ক্যালকুলেশন করার পরে আমরা 0 পেয়ে গেলাম। তারপরে লাইনে ক্যালকুলেশন করার পরে কি থাকলো, এখানে ছিল 9/2 মাইনাস 0, তো 0 বাদ দিলে কিন্তু 9/2 থাকে। 9/2 এর সাথে যদি আমরা 3 ক্যালকুলেশন করি তাহলে কি হয়, 3 নং 27, তো 27/2, আর এই পাশে ছিল 27/3। তারপর আমরা এখানে লসাগু করলাম, লসাগু করার পর পেলাম 27/6। এই 27/6 এটাকে যদি আমরা ডান পাশে নেই, পক্ষান্তর করি, তো এটাকে আসলে উল্টে যায়, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, মানে গুণে থাকলে ভাগ, ভাগে থাকলে গুণ, সেই প্রক্রিয়া এখানে উল্টে গিয়ে 6/27 ক্যালকুলেশন করার পরে আসলে ফাইনালি কাটাকাটি করার পরে 2/9, এটি হলো গিয়ে k এর মান। এটি আমরা পেলাম 1 নাম্বার, অর্থাৎ কয়ে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব খ নাম্বারের যে প্রশ্নটি ছিল সেটির উত্তর, অর্থাৎ এখানে একটি সম্ভাবনা ফাংশন দেয়া ছিল, সেই ফাংশনটির আমরা এখানে মান নির্ণয় করব। এটি কিন্তু সেম প্রসেস। একটা বিষয় বলে নেওয়া ভালো যে ইন্টিগ্রেশনটা যখন তোমরা করো, আমি মনে করি একটা ইন্টিগ্রেশনতে তুমি একটা নিয়ম ভালোভাবে শিখে নাও, অর্থাৎ ইন্টিগ্রেশন করা তুমি একটা অঙ্কের মাধ্যমে ভালো বুঝে নাও, তোমাকে যত ধরনের ইন্টিগ্রেশন দেওয়া হয় যদি এই রুলস অনুযায়ী হয় তাহলে তুমি অবশ্যই সেগুলো করতে পারবে। কারণ ইন্টিগ্রেশনটাকে দেখলে অনেকটা কঠিন মনে, আসলে কিন্তু কঠিন ম্যাথ না। তোমাকে কষ্ট করে একটা ম্যাথ ভালোভাবে বুঝে নাও, একটা প্রসেস বুঝে নাও, মানে তুমি মনে করো সবগুলো ম্যাথ বুঝে গেছো। শুধুমাত্র এখানে ভিন্নতাটা হয় এই রেঞ্জের, মানে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের, বাকি সকল প্রসেস একই রকম। আমরা এখানে যে ম্যাথগুলো করব সবগুলোই একটা সূত্র দ্বারাই কিন্তু কাজ করব। সুতরাং একটা সূত্র অঙ্ক যেহেতু করবো, তাহলে আমার মনে হয় না এগুলো তোমাদের কাছে কঠিন হবে, যদি একটু কষ্ট করে একটা অঙ্ক ভালোভাবে একটু শিখে নেবে। তো এখানে আমাদের রাশিটি ছিল প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান x লেস ইকুয়াল টু, আমি এখানে অর্থাৎ x এর মান সর্বনিম্ন 0 সর্বোচ্চ 2, আমি সর্বনিম্ন 0 সর্বোচ্চ 2 বসালাম f(x) dx। তারপরে f(x) এর মান বসিয়ে দিলাম, ঠিক তার সবগুলো আগের মতো করে কেটাকে বাইরে বের করে নিলাম। তারপরে লাইনে আবার দেখো সবে আগের লেখাই ইন্টিগ্রেশনটাকে উভয় পদে ভাগ করে দিলাম, সেই সূত্র করলাম, সূত্র অনুসারে ক্যালকুলেশন করার পরে যে মানগুলো পেলাম সেখান থেকে আবার উচ্চ সীমার মান বসিয়ে দিলাম, আবার এখানে উচ্চ সীমা নিম্ন সীমার মান বসিয়ে দিলাম। ফাইনালি এর উপরে পর্যায়ক্রমে ক্যালকুলেশন করে করে একদম মান পেলাম 20/27। এটি ছিল তোমার খ নাম্বার বা দ্বিতীয় যে রাশিটি ছিল সেই রাশিটি। এখানে আমি আবার প্রত্যেকটা লাইন মিলিয়ে ম্যাথ বোঝাতে গেলাম না, কারণ একেবারেই একই অঙ্ক, ঠিক ক নাম্বারে আমরা যেটা করছিলাম একই রকম। সুতরাং এখানে আমি আসলে মনে করি না তোমাদের আর লাইন মিলিয়ে নতুন করে বলার কিছু দরকার আছে, তোমরা এগুলো বিষয়গুলো পারবে সেই বিশ্বাস আমি করি।
3 নাম্বারটা মূলত একই রকম, এখানে একটু ভিন্ন প্রসেস, অর্থাৎ এখানে আমাদেরকে বের করতে বলছিল বিন্যাস ফাংশন। তো বিন্যাস ফাংশনকে আমরা জানি ক্যাপিটাল এফ এবং এক্স এগুলো দ্বারা প্রকাশ করা হয়। তো এখানটাতে নিয়মটা আমরা যেটা দেখেছিলাম যে বিন্যাস ফাংশনের শর্তটার সংজ্ঞাটাই কিন্তু এমন ছিল যে এক সর্বনিম্ন মান থেকে ওই নির্দিষ্ট মান পর্যন্ত, ওই নির্দিষ্ট মান বলতে এখানে আমরা এক্স দ্বারা বুঝিয়েছি এবং সর্বনিম্ন মান এ, অর্থাৎ সর্বনিম্ন মান আমাদের ফাংশনে দেওয়া ছিল 0, তো 0 থেকে পরের লাইন লিখলাম এক্স, এক্স একটা নির্দিষ্ট মান, সেই এক্স এর মান কত সেটা আমরা জানি না, এটা আমাদের প্রশ্নে যত দেওয়া থাকবে আমরা এক্স এর পরিবর্তে ঠিক ততই বসাবো। তারপরে বাকিটুকু আগের মতো এফ অফ এক্স এর মান বসানো, ঠিক কেটাকে বাইরে বের করে নেওয়া, তারপরে ইন্টিগ্রেশনটাকে উভয় পদে ভাগ করে দেওয়া, সূত্র বসানো, সূত্র বসিয়ে পাওয়ার এখানে ক্যালকুলেশন করার পরে এখানে উচ্চসীমা এবং নিম্নসীমার মান বসানো। এখানে উচ্চসীমা বলতে এক্স ছিল, এক্স এর পরিবর্তে এক্সই বসানো, আসলে তার মানে তো মান সেম থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাই 2, আমরা সেটাই রেখে গেলাম এক্স স্কোয়ার বাই 2। আবার সর্বনিম্ন মান ছিল তোমার 0, তো এখানে আবার মাইনাস দিয়ে যদি এক্স এর পরিবর্তে 0 বসে তাহলে আসে 0 স্কোয়ার বাই 2। ঠিক অনুরূপভাবে পরের অংশটাও তাই, এক্স কিউব বাই 3, এখানে আমি উচ্চসীমা এক্স বসালাম এক্স কিউব বাই 3, আর নিম্ন সীমা যদি 0 বসে তাহলে আসে 0 কিউব বাই 3। পরে এখানটাতে আবার ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে টোটালি ফাইনালি একেবারে ফলাফল আমরা পেয়ে যাই 9x স্কোয়ার মাইনাস 2x কিউব ডিভাইডেড বাই 27। এটা আমরা পেলাম মূলত বিন্যাস ফাংশনের মান। এবার আমরা কিন্তু মূলত ফাংশনটা কিন্তু নির্ণয় করে ফেলছি। এবার আমরা দেখব এই যে বিন্যাস ফাংশন আমরা এর আগে বলছিলাম যে একটা নির্দিষ্ট মানের জন্য, তো সেই নির্দিষ্ট মানটা কত, তাহলে আমি এখানে আবার পরের স্লাইডে ওই পুরো ফাংশনটা আবার তুলে নিয়ে আসলাম, ফাংশনটা লিখে নিলাম এখানে। তো আমাদের প্রশ্নে বলছিল এফ অফ 2 মাইনাস এফ অফ 0, অর্থাৎ এখানে কিন্তু এইটা দ্বারা কিন্তু এক্স এর মানকে নির্দিষ্ট করে বোঝানো হলো, অর্থাৎ আমরা এক্স এর পরিবর্তে 2 বসাবো এবং এক্স এর পরিবর্তে 0 বসাবো। তো এখানটাতে আমরা কিন্তু দুইটা মান বসাবো, একবার 2 বসাবো একবার 0 বসাবো, মাঝখানে কেমন কি আছে মাইনাস, তো আমরা এখানে কিন্তু মাঝখানে মাইনাস। এখন এটা বসাবো কি করে, সিস্টেমটা হলো জাস্ট এক্স এর পরিবর্তে যেখানে যেখানে এক্স ছিল তার পরিবর্তে 2 বসাবো। দেখো এখানে এই যে রাশিটি আছে সেখানে আমি এক্স এর পরিবর্তে এখানে 2 বসিয়ে গেলাম, ঠিক মাইনাস দিয়ে, আবার এখানে এক্স এর পরিবর্তে 0, তো আমি এক্স এর পরিবর্তে এখানে 0 বসিয়ে দিলাম। তারপরে ফাইনালি ক্যালকুলেশন করলাম, আমরা মান পেলাম এখানে 20/27। তো এখানে এফ অফ 2 মাইনাস এফ অফ 0 এর মান আসলো 20/27, আর আমরা এর আগের যে রাশিটা ছিল সেখানে পি অফ 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু এর মানটা আমরা পেয়েছিলাম 20/27। তার মানে কি এই দুটি মানও কিন্তু সমান, অর্থাৎ এফ অফ 2 মাইনাস এফ অফ 0 ইকুয়াল টু পি অফ 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু। আচ্ছা, আজকের লেকচারে বা মূলত ম্যাথ এখানেই শেষ। আমরা এখানে কি দেখলাম, আজকে আসলে দুইটি ম্যাথ, একটা ছিল তোমার বিচ্ছিন্ন দৈব চলকের জন্য, আর একটি ছিল গিয়ে অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য। আমরা এই বিচ্ছিন্ন দৈব চলক এবং অবিচ্ছিন্ন দৈব চলক এই দুই চলকের ক্ষেত্রে কিন্তু আমরা আগের লেকচারেও ম্যাথ দেখেছিলাম। এই অধ্যায়টি আসলে খুব বেশি বড় নয়, অনেক বেশি টপিকসও নেই, মাত্র কয়েকটা অঙ্ক করলে বা কয়েকটা সংখ্যা পড়লেই কভার হয়ে যাবে। আমি আশা করি তোমরা লেকচারগুলো ভালোভাবে দেখো, তারপরে বইয়ের উদাহরণগুলো দেখবে, পাঠ্য বইয়ের সংজ্ঞাগুলো একটু ভালোভাবে পড়ো, তাহলে অবশ্যই তোমরা ভালো করবে। আর তোমরা অবশ্যই এই ক্লাসটির লেকচারটা নোট করে অবশ্যই আমাকে এই মেসেঞ্জারে সাবমিট করবে, আমি দেখবো আসলে তোমরা কি কি কাজ করেছো, সঠিকভাবে করেছো কিনা। আর একই সাথে তোমরা যদি কোনো সমস্যা ফিল করো, অর্থাৎ কোনো অংশ বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমরা সেটিও লিখে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, ভালোভাবে লেখাপড়া করো সেই প্রত্যাশা করে শেষ করছি আজকের ক্লাস।